আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের খুব কমন কিন্তু সিম্পল একটা টপিকস পড়াবো, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অ্যান্ড প্রেগনেন্সি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে ফিমেল আর মোর প্রন টু দেন মেল, কারণ ফিমেল ইউরেথ্রাটা শর্ট এবং ইউরেথ্রাল অরিফিস ইজ ক্লোজ টু ভালভা ভ্যাজাইনা হুইচ আর লোডেড উইথ ব্যাকটেরিয়া। সেক্সুয়াল ইন্টারকোর্সেও অনেক সময় ইউরেথ্রা ইনজুরি হয়, তখন ইনফেকশন অ্যাসেট করতে পারে। আর ইনস্ট্রুমেন্টেশনের কারণেও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। প্রেগনেন্সিতে যেটা আমরা অনেক সময় করে থাকি, দ্যাট মিনস ক্যাথেটারাইজেশন। তো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে মধ্যে পড়ে ইউরেথ্রাইটিস এবং সিস্টাইটিস। ফিমেলদের কিছু ফ্যাক্টরের কারণে এমনি সাসেপ্টেবল থাকে, তাছাড়া প্রেগনেন্সিতে এনভায়রনমেন্টটা আরও ফেভারেবল হয় ইনফেকশনের জন্য। প্রেগনেন্সিতে যেটা হয় সেটা হচ্ছে প্রোজেস্টেরন লেভেল বেশি থাকার জন্য ইউরেটারের পেরিস্টালসিসটা কমে যায়, আর এখানে ইউরেটার আর রেনাল পেলভিস ডাইলেট হয়। এছাড়া ব্লাডারেও স্ট্যাসিস হয়, কারণ ফিটাল হেডটা ব্লাডার ইউরেটার উপর প্রেশার ক্রিয়েট করে। আর ডেক্সট্রোরোটেশন অফ দ্য ইউটেরাসের জন্য রাইট সাইডে ইউরেটারের উপরে প্রেশার পড়ে এবং সেখানে স্ট্যাসিস হয়। এই জন্য ইনফেকশনটা মোর কমন হচ্ছে অন দ্য রাইট সাইড ইন কেস অফ পাইলোনেফ্রাইটিস। তো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকলে পেশেন্ট কী সিমটম নিয়ে আসে, তার আগে বলি অর্গানিজমগুলো কী। এখানে বেশিরভাগ অর্গানিজম হচ্ছে গাট অরিজিনেটেড। মেইন কালপ্রিট হচ্ছে ইস্টেরিশিয়া কোলাই। মোর দ্যান 70% ক্ষেত্রে ইস্টেরিশিয়া কোলাই দিয়ে ইনফেকশন হয়। আদার্সের মধ্যে হচ্ছে ক্লেপশিলা, স্ট্রেপ্টোকক্কাস, এরাও কমন। এছাড়া প্রোটিয়াস, সিউডোমোনাস, স্টেফাইলোকক্কাস, এন্টেরোব্যাক্টার, এসব অর্গানিজম দিয়েও হয়ে থাকে। পেশেন্টের সিমটম সাধারণত সিস্টেমিক সিমটম থাকে না। এরা যে সিমটমগুলো নিয়ে আসে সেটা হচ্ছে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, বার্নিং মিকচুরেশন, পেইন ডিউরিং মিকচুরেশন, আর্জেন্সি, অ্যাবডোমিনাল পেইন, সুপ্রাপিউবিক টেন্ডারনেস বা সুপ্রাপিউবিক পেইন, এই সিমটমগুলো নিয়ে আসে। তো এইসব সিমটম নিয়ে আসলে আমরা ইনভেস্টিগেশন সাধারণত করি। যদি ফার্স্ট টাইম সে আসে, আগের রিকারেন্ট হিস্ট্রি না থাকে, তাহলে একটা ইউরিন এক্সামিনেশন করি, যেটা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন। সেখানে আমরা পাসেলের অ্যামাউন্টটা দেখি। নর্মাল পাসেল সাধারণত 3 to 4 বলা হয়, এর চেয়ে বেশি হলেই হচ্ছে আমরা ধরে নিই যে তার ইনফেকশন আছে। এবং এর ট্রিটমেন্ট হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক কোর্স দিতে হয়। আমরা যেসব অ্যান্টিবায়োটিক ইউজ করি বা বইয়ে তোমাদের যেগুলো আছে, সেফালোস্প্রিন, অ্যামোক্সিসিলিন, সেফিক্সিম, সেপুরক্সিম, এবং কুইনোলোন ডেরিভেটিভও দেওয়া যায়, যদিও এটা আমরা প্রেগনেন্সিতে ইউজ করি না, দ্যাট মিনস সিপ্রোসিন। আরেকটা ড্রাগ যেটা নাইট্রোফুরেন্টয়েড, এটা আমরা ইউজ করি। এখানে অ্যান্টিবায়োটিক কোর্সটা দিতে হয় 3 দিনের, এবং পেশেন্টকে কিছু নিয়ম বলে দিতে হয় যে তাকে প্রচুর পানি খেতে হবে এবং পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। এই হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তোমাদের কোশ্চেন আসে যে কেন প্রেগনেন্সিতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয়। আরেকটা কোশ্চেন আসে পাইলোরাইটিস কেন বেশি হয়। তো যেটা বললাম যে ফিমেল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এবং হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি, এই দুটার জন্য বেশি হয়। পাইলোরাইটিস হচ্ছে ইনফেকশন অফ কিডনি টিস্যু। পাইলোনেফ্রাইটিস যেটা আমরা বলি, পাইলাইটিস না, পাইলোনেফ্রাইটিস। এটা হচ্ছে ইনফেকশন অফ কিডনি টিস্যু। এটা 2 রকম হতে পারে, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস আর হচ্ছে ক্রনিক পাইলোনেফ্রাইটিস। অ্যাকিউটটা হচ্ছে একটা অনসেটটা অ্যাকিউট, এখানে পেশেন্ট সিস্টেমিক সিমটম নিয়ে আসে। আর ক্রনিক যেটা, সেটা যখন রিকারেন্ট হয় অথবা পারসিস্টেন্ট থাকে, তখন সেটাকে ক্রনিক বলা হয়। এটা সাধারণত বাচ্চাদের হয় অথবা এজেড পেশেন্টদের হয় অথবা যাদের কোনো প্যাথোলজি থাকে ইউরিনারি ট্র্যাক্টে, তাদের হয়। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসটা মেইনলি হয় লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের থেকে অ্যাসেন্ডিং হয়, এটা নিচের থেকে উপরে আসে, সোর্সটা ওখান থেকে আসে। আর সেই জন্য যে অর্গানিজমগুলো দিয়ে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেই অর্গানিজমগুলো এখানে রেসপন্সিবল। আর খুব রেয়ারলি ব্লাডের মাধ্যমে আসতে পারে যদি ব্যাকটেরিয়া থাকে। তাহলে এখানেও মোস্ট কমন অর্গানিজম হচ্ছে ইস্টেরিশিয়া কোলাই। তো এখানে কি হয় যে সাধারণত ইউরিনের যে ফ্লোটা থাকে সেটা যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, স্ট্যাসিস হয়, তাহলেই ইনফেকশন হওয়ার চান্স থাকে। আগে যে কজগুলো বললাম, এক্ষেত্রে সে একই কজগুলো রেসপন্সিবল ফর ইনক্রিজ চান্স অফ পাইলোনেফ্রাইটিস ইন প্রেগনেন্সি। এখন পেশেন্ট কী সিমটম নিয়ে আসে, এখানে পেশেন্টের কিছু ক্লাসিক একটা ট্রায়াড থাকে সিমটমে, সেটা হচ্ছে ফিভার, লয়েন পেইন অ্যান্ড টেন্ডারনেস অর গার্ডনেস ওভার দ্য কিডনি। এছাড়া ওর লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে যেসব সিমটম থাকে সেগুলো এর সাথে থাকে, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি, বার্নিং মিকচুরেশন, ডিজিউরিয়া, আর্জেন্সি। আর সিস্টেমিক কিছু ম্যানিফেস্টেশন থাকে, নশিয়া, ভমিটিং, মায়ালজিয়া, হাইপোটেনশন থাকে।
এবং খুব সিভিয়ার কেসে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমও ডেভেলপ করতে পারে। তো পাইলোনেফ্রাইটিস যখন নিয়ে আসবে অ্যাকুট পাইলোনেফ্রাইটিস, তখন আমাদের ইনভেস্টিগেশন কী হবে? ইউরিন অ্যানালাইসিস তো থাকবেই, তার সাথে ইউরিন কালচার করতে হবে, ব্লাড কালচার করতে হবে, ব্যাকটেরিয়া ডেভেলপ করেছে কিনা বা এটা স্প্রেড করেছে কিনা সেটা দেখার জন্য। এর সাথে কিডনি ফাংশনের মধ্যে সিরাম ইলেক্ট্রোলাইট, সিরাম ক্রিয়েটিনিন এগুলো রুটিনলি করতে হবে। আর যখন আমাদের কাছে পেশেন্ট এই সিমটম নিয়ে আসবে, আমরা এর সাথে সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী চিন্তা করতে পারি। যেরকম পেনটা হয় সেখানে হচ্ছে এর সাথে ডায়াগনোসিস চলে আসে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তারপরে সালপিনজাইটিস, রাপচার্ড এক্টোপিক প্রেগনেন্সি, রাপচার্ড ওভারিয়ান সিস্ট, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অ্যাব্রাক্সিও প্লাসেন্টা আসতে পারে এবং কোরিয়ামিনোনাইটিসও আসতে পারে। আচ্ছা, যেটা বলি নাই সেটা হচ্ছে যে এখানে ফিভারটা খুব স্পাইকি হয়, চিল অ্যান্ড রাইগার, টেম্পারেচার 102 বা তার বেশি হতে পারে, 102 ডিগ্রি ফাইনাল বা তার বেশি হতে পারে। তো অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস নিয়ে আসলে আমাদের ইনভেস্টিগেশন করার পর বেটার হয় পেশেন্টগুলোকে হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট দিলে। ট্রিটমেন্ট যেটা হবে সেটা হচ্ছে তাকে আইভি ফ্লুইড দিতে হবে হাইড্রেশন মেনটেন করার জন্য। অ্যান্টিবায়োটিকটা অবশ্যই ইনজেক্টেবল দিতে হবে, ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাকে একটা পেন কিলার দিতে হবে, আর হচ্ছে ইউরিন আউটপুটটা মনিটর করতে হবে, টেম্পারেচার, পালস, ব্লাড প্রেশার এগুলো মনিটর করতে হবে, ফিটাল মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে, আর তার সাথে যে কিডনি ফাংশন সেগুলো রুটিনলি মনিটর করতে হবে। অ্যান্টিবায়োটিক যেটা দিব আমরা প্রথমে, যে ব্রড স্পেকট্রাম, সেটা 48 আওয়ার্স আমরা কন্টিনিউ করব, তারপরে কালচার রিপোর্ট অনুযায়ী আমরা ওরালি শিফট করব। এবং অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টটা অবশ্যই 2 উইকস কন্টিনিউ করতে হবে। পেশেন্টের সিমটম ইমপ্রুভ করে গেলে 2 উইকস পরে আবার একটা কালচার করতে হবে, এবং প্রতি ট্রাইমেস্টারে কালচার করলে ভালো, কারণ এটা রিকারেন্স হওয়ার চান্স থাকে। যদি সিমটম আবার রিকার করে অথবা যদি আমরা দেখি ইউরিনারি টেস্টে সাজেস্টেড, তখন আবার ইউরিন কালচার করতে হবে এবং পেশেন্টকে আবার ট্রিট করতে হবে। যেসব পেশেন্টের ক্ষেত্রে রিকারেন্ট ইনফেকশন হয় বা পেশেন্ট ট্রিটমেন্টে রেসপন্স না করে, তাদের ক্ষেত্রে আমাদের এক্সটেন্ডেড কিছু ইনভেস্টিগেশন করতে হবে, কারণ সেক্ষেত্রে ধরা হয় যে তাদের অন্য কোনো অ্যাবনর্মালিটি আছে, সেটা অবস্ট্রাকশন হতে পারে, কোনো অ্যানাটমিক্যাল ম্যালফরমেশন থাকতে পারে। সেজন্য তখন আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যানটা করতে হবে। আর কোনো ক্ষেত্রে এই রিকারেন্সটাকে প্রিভেন্ট করার জন্য সাপ্রেসিভ থেরাপি হিসেবে পুরো প্রেগনেন্সিতে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। সাধারণত নাইট্রোফোরান 20 দেওয়া হয় 100 মিলিগ্রাম অ্যাট বেড টাইম। তো এই অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস সেটা অ্যাকচুয়ালি খুব ডেঞ্জারাস যদি সময় মতো ট্রিটমেন্ট না করা হয়, কারণ এটা আনডায়াগনোজ থাকলে বা আনট্রিটেড থাকলে কমপ্লিকেশন হয় মায়ের এবং ফিটাস দুজনেরই। মায়ের যে কমপ্লিকেশনগুলো হয়, যে ইনফেকশন থেকে মায়ের সেপ্টিসিমিয়া ডেভেলপ করতে পারে, মা সেপ্টিক শকে চলে যেতে পারে, কিডনি অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে, ক্রনিক রেনাল ডিজিজের দিকেও যেতে পারে এটা। আর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করে অনেক সময়। ফিটাসের ক্ষেত্রে যেহেতু হাইপারপ্যারেক্সিয়া থাকে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, ইন্টারইউটেরাইন ফিটাল ডেথ হতে পারে। এছাড়া হচ্ছে পেশেন্টের বাচ্চার প্রিম্যাচুরিটি, প্রিটার্ম লেবার হওয়ার জন্য প্রিম্যাচুরিটি হতে পারে, গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে যদি রিকারেন্স থাকে। তো এই হলো অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। এটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটুকু জানা। আরেকটা টার্ম হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া। এই টার্মটা ইন্ডিকেট করা হয় যে আমরা ইউরিনে ব্যাকটেরিয়ার গ্রোথ পাবো কিন্তু কোনো সিমটম থাকবে না। মানে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়াল কাউন্ট অফ মোর দ্যান 10 to the power 5 organism per ml in mid-stream clean catch urine specimen on 2 occasions without any symptom। ঠিক আছে, তো এখানে এই যে সংখ্যাটা দেয়া হয়েছে, এটার মানে হচ্ছে যে অর্গানিজমগুলো এখানে গ্রোয়িং, কিন্তু পেশেন্টের কোনো সিমটম থাকে না। তো এখানে অফেন্ডিং অর্গানিজম 90% ক্ষেত্রে ইস্টেরিশিয়া কোলাই, এছাড়া ক্লেপশিলা থাকতে পারে, প্রোটিয়াসও থাকতে পারে। তো অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া সাধারণত ইনসিডেন্সটা হচ্ছে 2 to 10% প্রেগনেন্সিতে। এবং এটা সাধারণত যদি এটা ট্রিটমেন্ট না করা হয় তাহলে 25% ক্ষেত্রে এটা পাইলোনেফ্রাইটিসের দিকে যেতে পারে। এই জন্য অনেকের মতে রুটিন হিসেবে, স্ক্রিনিং হিসেবে ফার্স্ট বুকিংয়ে একটা ইউরিন এক্সামিনেশন করা উচিত। ইউরিন এক্সামিনেশনে যদি
সেরকম এভিডেন্স পাওয়া যায়, যেমন যেটা হচ্ছে আমরা দেখি যে লিউকোসাইট স্টারেজ ডিপস্টিক টেস্টে যেটা দেখা হয় লিউকোসাইট স্টারেজ অথবা নাইট্রেট, তাহলে তখন কালচার করা যেতে পারে। আর এটা ট্রিটমেন্ট হচ্ছে যেখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং পেশেন্টকে হাইড্রেশন মেনটেন করতে হবে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে একই, এখানে ওরালি দেওয়া হয় সেফালোস্পোরিনস, অ্যামোক্সিসিলিন অথবা অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভেনিক অ্যাসিড, নাইট্রোফুরান্টয়েন, কুইনোলোন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আমরা প্রেসক্রাইব করি এবং এটা 10 থেকে 10 to 14 ডেজ প্রেসক্রাইব করা হয়। রিপিটেড যদি অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া থাকে তাহলে তাকেও এরকম এক্সটেন্ডেড ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে তার কোনো প্যাথোলজি আছে কিনা, রিনাল ট্র্যাক্টে বা ইউরিনারি ট্র্যাক্টে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। ঠিক আছে, তো অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়াটা আসলে নর্মাল পেশেন্টের জন্য তেমন কোনো প্রবলেম না, কারণ সেখানে ট্রিটমেন্টও লাগে না, কারণ দেখা গেছে এটা কিডনির উপর তেমন কোনো এফেক্ট হয় না। কিন্তু প্রেগনেন্সিতে এটাকে ট্রিট করতে হবে, কারণ না হলে 25% ক্ষেত্রে থার্ড ট্রাইমেস্টারে গিয়ে পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করে। সো প্রেগনেন্সিতে যদি আমরা অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়ার পেশেন্ট পাই, সেখানে আমাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইন প্রেগনেন্সি এটুকুই, এটা খুবই ছোট। আমার প্রিপারেশন আসলে অন্য টপিকসে ছিল না, সেজন্য তোমাদের এটা আজকে পড়ালাম। তো আজকে এটুকুই, ভালো থাকো তোমরা।